সাধারণত যুদ্ধের সময়ে ফাইন্যান্সিয়াল মার্কেটে একটা চেনা ছবি দেখা যায়। বিনিয়োগকারীরা কোথায় যাবেন, কোন জিনিসের দাম বাড়বে, সবকিছুতেই একটা প্রেডিক্টেবল প্যাটার্ন থাকে। কিন্তু এবারের গল্পটা একদম অন্যরকম। পুরনো সব নিয়ম ভেঙে পড়েছে, আর প্রায় সবকিছু একযোগে ধসে পড়ছে। আজকের এই আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব কেন এমনটা হচ্ছে। এটাই তো আসল প্রশ্ন, তাই না? যখন বিপদ দেখলে সবাই নিরাপদ জায়গা খোঁজে, তখন সেই নিরাপদ জায়গাগুলোই যদি ভেঙে পড়তে শুরু করে, তাহলে হবেটা কি? চলুন বাজারের এই অদ্ভুত আচরণের পেছনের কারণটা খুঁজে বের করা যাক। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে সাধারণত কি হয়। একটা অলিখিত নিয়ম আছে, যাকে বাজারের ভাষায় বলা হয় ওয়ার প্লেবুক। কয়েক দশক ধরে এটাই চলে আসছে। দেখুন, এই প্লেবুক বা নিয়মটা খুব সোজা। যখন যুদ্ধ বাধে তখন ভয় কাজ করে, আর ভয়ে বিনিয়োগকারীরা স্টক মার্কেটের মতো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে টাকা তুলে নেয়। সেই টাকা তারা রাখেন সোনা, রূপো বা সরকারি বন্ডের মতো নিরাপদ জায়গায়। আর হ্যাঁ, সংঘাত মানেই তেলের সরবরাহ নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়, তাই তেলের দামও লাফিয়ে বাড়ে। এটাই হলো চিরাচরিত চিত্র। থিওরিতে তো এটাই হওয়ার কথা ছিল, কিন্তু রিয়ালিটি মার্চ ২০২৬-এর বাস্তবতার সম্পূর্ণ উল্টো। নিরাপদ আশ্রয়ের দিকে ছোটার বদলে আমরা দেখছি একটা প্যানিক সেল অফ, যেখানে সবাই সবকিছু বেচে দিচ্ছে। চলুন প্রথমে স্টক মার্কেটের অবস্থাটা একটু দেখে নেই। এখানে যা হচ্ছে তা কিছুটা প্রত্যাশিতই ছিল, কিন্তু পতনের তীব্রতা একটা গভীর সংকটের দিকে ইঙ্গিত করছে। -২,০০০-এরও বেশি। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়। সেন্সেক্সের এতটা পতন ভাবা যায়? আর এর পেছনের মূল কারণ হল বিদেশি বিনিয়োগকারীরা, মানে এফআইআইরা আমাদের মতো বাজার থেকে হুড়মুড় করে টাকা বের করে নিচ্ছে। স্টকের পতন তো নহয় বোঝা গেল, কিন্তু আসল ধাঁধাটা তো অন্য জায়গায়। যেগুলোকে আমরা সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় বলে জানি, সেগুলোরই বা এই অবস্থা কেন? ঠিক এই প্রশ্নটাই কিন্তু এখন বাজার বিশেষজ্ঞদের মাথা ঘুরিয়ে দিয়েছে। যে সম্পদটাকে সবচেয়ে নিরাপদ ভাবা হয়, সেটাই এখন বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছে। এটা কিভাবে সম্ভব? সোনার গল্পটা বেশ মজার, দুটো ভাগে বলা যায়। প্রথম দিকে, মানে ফেব্রুয়ারির শেষে যখন সংঘাত শুরু হলো, তখন কিন্তু সোনা নিয়ম মেনেই রেকর্ড দামে পৌঁছেছিল, প্রায় ১,৮৩,০০০ টাকায়। কিন্তু তারপর খেলাটা ঘুরে গেল। এখন সবাই লাভ করা সোনাও বিক্রি করে দিচ্ছে, কারণ তাদের হাতে নগদ টাকা চাই। ঠিক একই রকম একটা অবাক করা গল্প আমরা বন্ড মার্কেটেও দেখছি, যেটা কিনা আরেকটা চিরাচরিত নিরাপদ আশ্রয়। তাহলে বন্ড কেন বিক্রি হচ্ছে? কারণটা হলো তেল। তেলের দাম এমনভাবে বাড়ছে যে সবাই ভয় পাচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন লাগাম ছাড়া হয়ে যাবে। আর ইনফ্লেশন হল বন্ডের সবচেয়ে বড় শত্রু। এটা বন্ডের ফিক্সড রিটার্নকে সময়ের সাথে সাথে খেয়ে ফেলে। তাই এখন আর কেউ বন্ডকে নিরাপদ ভাবছে না, বরং বিক্রি করে বেরিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস কিন্তু নিয়ম মেনেই চলছে, বলা ভালো নিয়মের থেকেও বেশি চলছে, আর সেটাই হয়ে দাঁড়িয়েছে এই গোটা সংকটের একটা বড় কারণ। $১১০ প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম। তেলের দাম যেন রকেটের গতিতে ছুটছে। বাজার ধরে নিয়েছে যে একটা বিশাল সাপ্লাই সংকট আসতে চলেছে। আর এই সংকটের কারণ হল হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় ২০% তেল এই সরু পথ দিয়েই যায়, আর সেটা এখন কার্যত বন্ধ। বুঝতেই পারছেন আতঙ্কটা কোথায়? এই তেলের দামই কিন্তু বন্ড মার্কেটে পতন ডেকে আনছে। তো আসল পয়েন্টটা হলো, এই যে এতগুলো আলাদা আলাদা আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী ঘটনা ঘটছে, স্টক পড়ছে, সোনা পড়ছে, বন্ড পড়ছে, এই সবগুলোর পেছনে কিন্তু একটাই মূল কারণ লুকিয়ে আছে। আর সেই কারণটা হলো গ্লোবাল লিকুইডিটি ক্রাঞ্চ। এটা এমন একটা চরম পরিস্থিতি যখন সবার হাতে শুধু ক্যাশ বা নগদ টাকা চাই। অন্য কোনো অ্যাসেট, তা সে যতই নিরাপদ হোক না কেন, তার আর কোনো কদর থাকে না। ব্যাপারটা অনেকটা এরকম, যখন স্টকের লোকসান বাড়তে থাকে তখন ব্রোকার মার্জিন কল দেয়, মানে লোকসান পোষানোর জন্য আরও নগদ টাকা জমা দিতে বলে। সেই টাকা জোগাড় করার জন্যেই বিনিয়োগকারীরা তাদের লাভজনক সম্পদ যেমন সোনা বিক্রি করতে বাধ্য হন। এই সময় ক্যাশই রাজা। এই টেবিলটা দেখুন, পুরো ছবিটা একবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে স্বাভাবিক যুদ্ধের প্রতিক্রিয়া, আর অন্যদিকে এখন যা হচ্ছে। স্টক, সোনা, বন্ড সবাই পুরনো নিয়ম ভেঙে দিয়েছে, আর তেল সে নিয়ম মানতে গিয়ে পুরো বাজারকে উলটপালট করে দিয়েছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ফ্লাইট টু সেফটি বা নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়ানোর বদলে এখন শুরু হয়েছে ড্যাশ ফর ক্যাশ বা নগদ টাকার জন্য মরিয়া দৌড়।
এই ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এমন একটা পৃথিবীতে যেখানে তথাকথিত নিরাপদ আশ্রয়গুলো আর নিরাপদ নয়, সেখানে বিনিয়োগের ভবিষ্যৎ আসলে কী? নিরাপত্তা শব্দটার মানেই হয়তো আমাদের নতুন করে ভাবতে হবে।